আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। 4 ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ চলছে। বিচ্ছিন্ন দু একটি সংঘর্ষ ও ভোটার উপস্থিতি কম। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠায় মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান। হজ কার্যক্রম উদ্বোধন করে ব্যবস্থাপনা আরও স্মার্ট করার ঘোষণা। পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি যুবক নিহত। প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চেয়েছে বিজিবি। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মবার্ষিকীতে নানা আয়োজন। রবীন্দ্র জয়ন্তীতে পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষের ঘটনার বাইরে বিভিন্ন উপজেলায় প্রথম দফার উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলছে। 139টি উপজেলায় বিরতিহীনভাবে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। বিভিন্ন পদে ভোটের লড়াইয়ে আছেন 1619 জন প্রার্থী। এর মধ্যে 22টি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণ চলছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদি ওমরের রিপোর্ট। প্রথম ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে শুরু হলেও দিন গড়ানোর সাথে সাথে কিছু উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। নরসিংদী সদর উপজেলার 5 দোনায় কাকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র দখল করাকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন কমপক্ষে 5 জন। সংঘর্ষের পর 40 মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকে। মাদারীপুর সদর উপজেলা নির্বাচনের মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে 10 জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যান্য উপজেলায় সকাল থেকেই কেন্দ্রগুলোতে নারী পুরুষ সহ তরুণ ভোটাররা তাদের ভোট দিয়েছেন। 139টি উপজেলার মধ্যে 22টি উপজেলায় ইভিএমে ও অন্যগুলোতে ব্যালট পেপারে। প্রথম ধাপের জন্য 152 উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও 5টি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন এবং 8টি উপজেলায় আইনি জটিলতা সহ নির্বাচনী আইন ভাঙায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। সাদি ওমর, চ্যানেল আই। দর্শক, উপজেলা নির্বাচনের ভোটের পরিস্থিতি জানতে মানিকগঞ্জে আছেন সোমা ইসলাম, তার কাছে যাচ্ছি। সোমা, উপজেলা নির্বাচনের ভোট শেষ হলে আর 2 ঘন্টা বাকি, তো এখন ভোট কেন্দ্রে কি অবস্থা দেখছেন আমাদের জানাবেন। সোমা, আমি আরো একবার বলছি, উপজেলা নির্বাচনের ভোট শেষ হতে আর 2 ঘন্টা বাকি, তো এখন ভোট কেন্দ্রের অবস্থা কেমন দেখছেন আপনি আমাদের জানাবেন। এবং আমরা দেখাচ্ছিলাম ভোটারদের উপস্থিতি এবং দেখাচ্ছিলাম যে নিরাপত্তা ব্যবস্থা কতখানি আছে এবং এখন পর্যন্ত 2টা বাজে বিভিন্ন জায়গায় আমরা কেন্দ্রে গিয়েছি, কোনো ধরনের সহিংসতামূলক কোনো ধরনের ঘটনা ঘটেনি। মানুষ শান্তিপূর্ণভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তারা ভোট দিচ্ছে। একদম সকাল শুরুর দিকটায় আকাশ মেঘলা ছিল, বৃষ্টি ছিল। আমরা 8টা 9টার দিকে দেখেছি সিংগাইরের দিকে ভোটার উপস্থিতি কম, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্রে দেখেছি ভোটার উপস্থিতি সন্তোষজনক। এখন আমি যে কেন্দ্রে আছি সেই কেন্দ্রের আমি যদি প্রিজাইডিং অফিসারের সাথে কথা একটু পরে বলবো, আগে বলবো, দেখতে পাচ্ছেন 2টার সময় মানে কিন্তু ভোট কেন্দ্রে একটা নীরবতা ভর করে, কিন্তু এই 2টার সময় দেখা যাচ্ছে এই কেন্দ্রে কিন্তু দেখেন এখনো ভোটারদের একটা উপস্থিতি আছে এবং তারা ভোটটা দিবেন। এবং তবে যেটা সর্বশেষ বড় কথা, ইভিএমে ভোট হওয়াতে একটু ইভিএমে ধীরগতি ছিল, কারণ বয়স্ক মহিলাদের ফিঙ্গারিংটা তাদের মিলাতে পারছিল না, সেই কারণে তাদের হয়তো ঘন্টা দেড়েক কিংবা ঘন্টা খানেক এই ধরনের অনিয়মগুলো ছিল, বিভ্রান্তি ছিল। আমরা তারা তো লাইনে দাঁড়িয়ে আছেন, তাদের কথা আমরা কিন্তু দিনভর শুনেছি যে তারা তাদের ভোটটা দিবেন। তবে ভোট দিয়ে যারা বের হয়ে এসেছেন তাদের কথা একটু শুনতে চাইবো। সংসারে নানান দায়িত্ব ফেলে রেখে এই দায়িত্বটাকে এত গুরুত্বপূর্ণ কেন মনে করছে? দেশের নাগরিক, এই জন্য ভোট দিতে আমাদের খুব সাহস
ভালো লাগছে, এই জন্য আমরা ভোট দিতে এসেছি। আচ্ছা, আপনি ভোট দিছেন? হ্যাঁ দিছি। কিভাবে বুঝবো ভোট দিছেন? এই যে হাতে চিহ্ন আছে। আচ্ছা, এই যে সংসারে তো দায়িত্ব থাকে অনেক, সেগুলো ফেলাই রেখে এখানে ঘন্টার পর ঘন্টা 2-1 ঘন্টা ব্যয় করেন কেন ভোট দেওয়ার জন্য? কি উদ্দেশ্য? এটা আমার দায়িত্ব মনে করি, আমি একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসাবে আমার মনে হয়েছে ভোটটা দেওয়া খুব প্রয়োজন, তাই আগে দিয়ে গেলাম। এই প্রয়োজনটা কি থেকে মনে হয়, কি কি দরকারে আপনার মনে হয় এটা খুব প্রয়োজন? আচ্ছা ঠিক আছে, এটাই দরকার, যেটা আপনার দায়িত্ব সেটা। আচ্ছা খালা, আপনার সাথে কথা বলি, ভোট দিছেন? না দেই নেই। দিবেন এখন? কেন ভোট দিতেই হবে কেন? দেউন লাগবো জনগণের জন্যে, জনগণ যাতে শান্তিতে থাকে, সবার জন্যেই, ভালোর জন্যে, দেশটা যাতে ভালো থাকে, তারপরে আমাদেরও একটু প্রয়োজন সময়তে লাগে। আপনি বোধহয় স্লিপ নিয়ে দাঁড়ায় আছেন, যান আপনি যান। কিন্তু আমাদের সঙ্গে আমাদের সহকর্মী গোলাম সারোয়ার সানু আছে, তার কাছেও জানতে চাইবো। তবে তার কাছে 2টার সময় আমি কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, আপনার কাছে একটু জানতে চাইবো। আপনি তো এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, আপনি বলবেন 2টা বাজে আর 2 ঘন্টা বাকি আছে, কত % ভোট কাস্ট হয়েছে? এখন তো 2টা বাজে, 2টোর সময় পর্যন্ত আমি ভোট কাজ করি 741, আর আমার টোটাল ভোটার হচ্ছে 2166। পার্সেন্টেজ কত হলো? 34.21%। অ্যাজ এ প্রিজাইডিং অফিসার সন্তোষজনক ভোটার? অনেক ভালো। এত খুশি কেন? ভালো লাগতেছে, সবাই খুব আনন্দ সহকারে ভোট দিচ্ছে, এবং নতুন সিস্টেম তো সবাই খুব খুশি হচ্ছে যে ভোট দিয়ে বের হওয়ার পরে খুব ভালো লাগছে, এই কথাগুলো বলছে সবাই। সেই জন্য আমারও খুব ভালো লাগছে। বারান্দা ভর্তি এখনো ভোটার আছে? জি জি, এখনো আছে। তার মানে আপনার চোখে মুখে আনন্দ, মানে আপনার কেন্দ্র সকাল থেকে কি আর উপস্থিতি ভালো ছিল? এর আগে আর একটু ভালো ছিল। আচ্ছা, আর 2 ঘন্টা আছে, 2 ঘন্টায় আপনার কতখানি আশা, কত %? সেটা ভোটারের উপর নির্ভর করবে, ওটা তো বলতে পারবো না। এখন আপনি 34% বলছেন। থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি গোলাম সারোয়ার সানু, আমরা একটু জানছিলাম ভোটের পরিস্থিতি এবং ভোটারদেরকেও দেখালাম, কিন্তু এখানে কি পার্টিসিপেটরি ভোটটা হচ্ছে কিনা, অর্থাৎ দলগতভাবে অনেকে আসেনি, কিন্তু নির্দলীয়ভাবে কি সব দল আছে? নির্দলীয়ভাবে সব দলের মধ্যে বিএনপি আছে, বিএনপির চেয়ারম্যান প্রার্থী আছে, ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে, এবং আওয়ামী লীগেরও পক্ষে 4 জন প্রার্থী আছে চেয়ারম্যান। সব মিলিয়ে এখানে যে ভোট হচ্ছে, এটা একটা মানে ভোটটা উৎসবমুখর বলা যায়, এবং পার্টিসিপেট মনে হতেছে। উপজেলা ভোটকে ঘিরে আপনাদের 2 উপজেলায় ভোটের আগে পরে কোনো কি সহিংসতা হয়েছে, নাকি প্রচারণা উৎসবমুখর, ভোটের দিনটা উৎসবমুখর? না, আমাদের এই 2 উপজেলায় এ পর্যন্ত কোনো সহিংস ঘটনা কোনো ছোটোখাটো ঘটনা ঘটেনি, তবে উৎসবমুখর 2 উপজেলাতেই মনে হলো যে অন্যান্য নির্বাচনের চাইতে এটা ভালো মনে হলো অনেক। একটি উপজেলা আছে সিংগাই, সেখানে পার্টিসিপেশনের অবস্থা কি, অর্থাৎ প্রতিযোগিতা কেমন হচ্ছে? নিজ দল আওয়ামী লীগের সঙ্গে নাকি অন্য দলের লোক আছে? সেইখানে নিজ দল চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের 2 জন, কিন্তু বিএনপির 2 জন ভাইস চেয়ারম্যান আছেন, একজন নারী একজন পুরুষ, এবং তারা তাদের পদত্যাগ তাদের মানে বহিষ্কার সত্ত্বেও তারা নির্বাচনে দাঁড়িয়ে আছে, এবং নির্বাচন শেষ পর্যন্ত করবে, এবং আশা করি তারা সুষ্ঠুভাবেই তাদের নির্বাচনটা হচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আলাপি যেটা শুনছিলেন ভোট কেন্দ্রের খবর, এবং ভোটারদের উপস্থিতিটা তখনই কিন্তু একটা বড় মানে হয়ে যায় যখন প্রতিযোগিতাপূর্ণ ভোট হয়, সব দলের লোকজন ভোটে দাঁড়িয়ে যায়। যেহেতু এটা নির্দলীয় ভোট, স্থানীয় সরকার ভোট, এখানে প্রতীকটা কোনো ফ্যাক্টর না, ব্যক্তির উপরে নির্ভর করে, এবং ব্যক্তিকেন্দ্রিক এই ভোটটাকেই পছন্দের মানুষ বেছে নিচ্ছেন, তাদের পছন্দ অনুযায়ী ভোট দিচ্ছেন, এখানে কোনো বাধা নেই। আর আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি সেই কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু এখন পর্যন্ত 18 জন সদস্য রয়েছেন, এবং 3 জন পুলিশ সদস্য আছে, আনসার ভিটিভি সহ, বাইরে কিন্তু টহল দিচ্ছে বিজেপি সহ, এবং আমরা দেখছি যে যারা ম্যাজিস্ট্রেট আছেন তারাও কিন্তু ভোট কেন্দ্রের অবস্থা তারা পর্যবেক্ষণ করছেন। তবে সব কিছু মিলিয়ে শান্তি, উৎসব এবং স্বতঃস্ফূর্ততা এখন দুপুর 2টা পর্যন্ত সিংগাইর এবং মানিকগঞ্জের হরিরামপুর এই 2 উপজেলার ভোট কেন্দ্রে আমরা ঘুরে ফিরে সেটাই দেখেছি। ধন্যবাদ সুমা ইসলাম। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সকাল 8টা থেকে দুপুর 12:30 পর্যন্ত 15 থেকে 20% ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছে, নির্বাচনে তেমন কোনো বড় ধরনের সহিংসতার খবর পাওয়া যায়নি। তবে বগুড়া জেলায় বাইরে ব্যালট পেপার সরবরাহ করায় এক প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। অনিয়মের অভিযোগে খাগড়াছড়ির লক্ষ্মীছড়ায় একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কেন্দ্রীয়ভাবে ভোট পরিস্থিতি তদারকি করতে মনিটরিং সেল কাজ করছে। সকাল 10টা পর্যন্ত এবং সকাল 12টা পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে এক একটি অঞ্চলে এক একটি জেলায় ভোট প্রদানের হার এক এক রকম। ফলে আমরা গড়ে কত % ভোট পড়েছে সেটা আসলে সুনির্দিষ্ট করা সম্ভব না হলেও আমরা প্রাপ্ত তথ্য অ্যানালাইসিস করে দেখেছি গড়ে অঞ্চল ভিত্তিক 15 থেকে 20% হারে ভোট কাস্ট হয়েছে দুপুর 12টা পর্যন্ত। যে প্রাপ্ত তথ্যগুলো মানে যে তথ্যগুলো আপলোড করা হয়েছে তার ভিত্তিতে হয়তো আমরা মানে ভোট প্রদানের হারটা আপনাদেরকে জানাচ্ছি। অ্যাকচুয়াল সংখ্যাটা হয়তো আমরা আরও পরে পাবো।
আর বড় ধরনের কোথাও কোনো দুর্ঘটনা ঘটেনি। দুই একটি জায়গায় বিচ্ছিন্ন ঘটনা যেখানে ঘটেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে কঠোর ব্যবস্থা নিয়েছেন। কুষ্টিয়ার খোকসার নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন ইফতেখার উদ্দিন, তার কাছে যাচ্ছি। ইফতি, ভোটের এখনকার অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। আলাবি, আমি এখন আছি নিশ্চিন্তবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আসলে সকাল থেকে আমি এখানে আছি। খোকসা উপজেলার 50টি যে কেন্দ্র রয়েছে তার মধ্যে এটি অন্যতম একটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্রতে এই পর্যন্ত 190 জন, এর মধ্যে প্রায় 1000-এর মতো ভোট এই পর্যন্ত পড়েছে, যার আনুমানিক শতাংশ এখনো ধরতে গেলে প্রায় 25% একটু বেশি। তবে এখন পর্যন্ত যে বিষয়টা, যে আমি আমার কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা চোখে পড়েনি। তবে আমার পাশে একটি কেন্দ্র আছে, বড়ইচড়া প্রাথমিক বিদ্যালয়। সেই কেন্দ্রে আমরা একটু ভোট কেন্দ্রে কিছুটা গোলযোগের খবর আমরা শুনতে পেয়েছি। তবে এখনো পর্যন্ত এই খোকসা বা তার আশেপাশে কোনো ধরনের বড় ধরনের কোনো অপ্রীতিকর অবস্থা ঘটেনি। এইখানে আমরা যে দেখতে পাচ্ছি যে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি অনেকটা বেশি, এবং নারীর বেলা বাড়ার সাথে সাথে আসলে নারীরা আসছেন। আর দুপুরের এই যে সময়টা এখন কিছুটা কম, তবে আমরা দেখেছি যে সকালবেলা পুরুষ ভোটারের অবস্থান বেশি ছিল, নারী ভোটারদের অবস্থানটা বেশি বেড়েছে। আর এখানে তেমন দীর্ঘ কোনো লাইন নেই, সবাই আসছেন নিরিবিলিতে ফাঁকায় ভোট দিয়ে এবং চলেও যাচ্ছেন। প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করলেও ধন্যবাদ আপনাকে। ফিলিস্তিনিদের প্রাপ্য অধিকার ফিরিয়ে দিতে মুসলিম বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। সরকারের নেওয়া নানা পরিকল্পনায় হজ ব্যবস্থাপনা সহজ হয়েছে বলে উল্লেখ করেন সরকার প্রধান। আগামীতে হজ ব্যবস্থাপনা আরও সহজ করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। হজ যাত্রা শুভ হোক এবং এই হজ যাত্রা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যে যাবেন, আপনারা সবাই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, সেই সাথে সারা বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। কারণ আপনারা দেখছেন যে প্যালেস্টাইনে কি হচ্ছে, যেভাবে সেখানে গণহত্যা চালানো হচ্ছে, সেখানে নারী পুরুষ ছোট শিশু তাদেরকেও রেহাই দিচ্ছে না। আমি সব সময় যেখানে আমি কথা বলছি, আমি আমার কণ্ঠস্বর, আমি প্রতি জায়গায় এর প্রতিবাদ করে যাচ্ছি। কারণ প্যালেস্টাইন তারা তাদের আরব ভূখণ্ডে তাদের জায়গা তারা পাবে, এটা তাদের অধিকার। এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না, কাজে সেই অধিকার তাদের দিতে হবে। আজকে যদি আমাদের সকল মুসলিম কান্ট্রিগুলি এক হয়ে একযোগে কাজ করতে পারতো, তাহলে আরো আমরা এই ব্যাপারে অনেক অগ্রগামী হতে পারতাম। এবং আমি ওআইসি ভুক্ত দেশগুলির মধ্যে আমি একাই একমাত্র বোন। আমি বলছি যে আমি তো একমাত্র বোন আছি। কাজে আমার এখানে এটাই কথা যে সকলে এক হন এবং এই ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয়, সেদিকে তার জন্য সকলে সোচ্চার থাকবেন। পঞ্চগড়ের তেতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে ইয়াসিন আলী ও আব্দুল জলিল নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তেতুলিয়ার রণচণ্ডী বিওপি এলাকার সীমান্ত পিলারের কাছে ভারতের ফকিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের গুলিতে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় বিজিবি প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত চেয়েছে। পুলিশ, বিজিবি ও স্থানীয়রা জানান, বুধবার সকালে তেতুলিয়ার রণচণ্ডী এলাকার দরগা সিং সীমান্তের ভারতীয় এলাকায় দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয় গ্রামবাসী। পরে বিএসএফ নিহত ওই দুই যুবকের মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মদিন আজ। ১৮৬১ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে জন্ম নেওয়া বাংলা সাহিত্যের এই প্রাণ পুরুষ জীবন জুড়ে সৃষ্টিশীল বহুমাত্রিক কর্ম দিয়ে পুরো বিশ্বকে সমৃদ্ধ করেছেন।
সারা বিশ্বের বাঙালি ও রবীন্দ্র অনুরাগীরা আনন্দ আয়োজনে দিনটি উদযাপন করছেন। কবিগুরুর জন্মদিনে চ্যানেল আই এর পর্দায় দিন জুড়ে নানা অনুষ্ঠান প্রচার হচ্ছে। লায়লা নওশিনের রিপোর্ট। জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন, প্রতি প্রাতে আলোকিত পুলকিত দিনের মতন। মৃত্যুর ৮৩ বছর পরও কবির লেখা এই চরণগুলো সমানভাবে প্রাসঙ্গিক। শুধু বিশ্বকবির জন্মদিনেই নয়, সংস্কৃতিপ্রেমী বাঙালির প্রতিটি সকালকেই আলোকিত ও পুলকিত করে তোলে রবি ঠাকুরের অজর কবি। বিশ্বকবির ১৬৪তম জন্মদিনে ২৪ ঘণ্টা জুড়ে চ্যানেল আই এর পর্দায় নানা অনুষ্ঠান প্রচার হচ্ছে। সকাল ৭:৩০ সম্প্রচার হয় চ্যানেল আই এর নিয়মিত আয়োজন গান দিয়ে শুরুর বিশেষ পর্ব। সকাল ৯:৪৫ ছিল ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় বিশেষ তৃতীয় মাত্রা। রবীন্দ্রনাথের বই পড়তে দেওয়া হবে না। এরপর প্রচার হয় বিশেষ অনুষ্ঠান পর্দা জুড়ে ২৪ ঘণ্টা রবীন্দ্র মেলা। দুপুর ১:৫ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের গান নিয়ে নিবেদিত এবং সিনেমার গান। রবীন্দ্রনাথকে ঘিরে দিন জুড়ে আরও নানা আয়োজন। ৩:৫ ইমপ্রেস টেলিফিল্মের ছবি তুমি রবে নীরবে। সন্ধ্যা ৬টায় অনিমা রায়ের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীতের বিশেষ অনুষ্ঠান নানা রঙে নানা আলোয়। সন্ধ্যা ৬:২০ কেকা ফেরদৌসির উপস্থাপনা ও পরিচালনায় দেশ বিদেশের রান্না। রাত ৭:৫০ রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান প্যালেসে রবীন্দ্রনাথ। রাত ৯:৩৫ নাহিদ আহমেদ পিয়ালের পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকার আখ্যান থেকে অনুপ্রাণিত বিশেষ টেলিফিল্ম অরণি। অবস্থা কি হবে বুঝতে পারছেন? রাত ১০:১৫ মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান রবীন্দ্রনাথ ও প্রকৃতি প্রচারের মধ্য দিয়ে সমাপ্তি চ্যানেল আই এর পর্দায় রবীন্দ্র জয়ন্তীর আয়োজন। চ্যানেল আই বিশেষ দিনে লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী ঘিরে চ্যানেল আই এর পর্দায় চলছে রবীন্দ্র মেলা। এরই মাঝে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। সুলতানা হিমু রিপোর্ট। অসামান্য গায়কী দিয়ে ৬ দশক ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক গানেও সমান জনপ্রিয় এই গুণী শিল্পী। ১৯৬৭ সাল থেকে বেতার ও টেলিভিশনে গান করে আসছেন গুণী এই শিল্পী। সঙ্গীত জগতে অসামান্য অবদান রাখায় ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার অর্জন করেন তিনি। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ এবং ২০২১ সালে ২১ পদকে ভূষিত হন শিল্পী। এবছর রবীন্দ্র জয়ন্তীতে পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। মানে এখনো যখন আছি, বেঁচে আছি, আনন্দ বেদনা সবটা নিয়েই আছি এবং সেটা বোধহয় সেটা আমাদের ছোটবেলা থেকেই বাড়ির পরিবেশ রবীন্দ্রনাথের ভেতর দিয়েই সবকিছু দিয়েই বুঝে নেওয়া। শিল্পীর হাতে চ্যানেল আইয়ের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পাপিয়া সারোয়ার, ফিরোজা বেগম, তার আগে আরও যারা ছিলেন, তারা বাংলাদেশের সঙ্গীতকে আজকে এখানে এনেছে। কি রবীন্দ্র, কি নজরুল, কি আধুনিক যে কোনো গান কথাই বলি। তো আজকে পাপিয়া সারোয়ারকে চ্যানেল আইয়ের এই সম্মাননাটুকু তুলে দিতে আমরাও অনেক বেশি সম্মানিত বোধ করছি। আর সুস্বাস্থ্য কামনা করছি। আমরা দোয়া করব আপনি আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন। আমাদের পথিকৃৎ, আমরা যাকে অনুসরণ করেছি তাকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই। আজকে সাদি থাকলে সাদিও নিশ্চয়ই আমাদের সাথে থাকতো, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সাদি নেই, সেটা আমাদের মেনে নিতেই হচ্ছে। তাড়াতাড়ি পাপিয়া একদম আবার আগের ফর্মে আমাদের মাঝে এসে গান করুক। আজকের দিনে আমাদের সকলের এটাই প্রত্যাশা। গুণী এই শিল্পীর সঙ্গীত প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা করে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি বিরতি। বিরতির পর যা থাকছে।
ফিরে এলাম বিরতির পর। বাংলাদেশ প্রিনেটাল সোসাইটির ৪র্থ আন্তর্জাতিক বৈজ্ঞানিক সেমিনার হয়েছে। সেমিনারে নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞরা অংশ নেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে সম্মেলন উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রবীণ গাইনোকোলজিস্ট অধ্যাপক ডাক্তার টি.এ. চৌধুরী। অনুষ্ঠানে ছিলেন প্রিনেটাল সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক লায়লা আরজুমান্ত বানু, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার রওশন আরা বেগম, জাতীয় অধ্যাপক ডাক্তার শায়লা খাতুন, বাংলাদেশ নিওনেটাল ফোরামের প্রেসিডেন্ট এবং বারডেমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুন নাহার, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান অ্যান্ড সার্জনস বিসিপি এর প্রেসিডেন্ট অধ্যাপক ডাক্তার শহীদুল্লাহ এবং অন্যরা। বৈজ্ঞানিক এই সেমিনারের পৃষ্ঠপোষকতা করেছে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ৩০০ জনের বেশি কেবিন ক্রু একসাথে অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় শিডিউল বিপর্যয়ে পড়েছে ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এখন পর্যন্ত ৭৯টির মতো আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন হাজারো যাত্রী। মঙ্গলবার রাত থেকে যাত্রার সময়ের আগ মুহূর্তে অসুস্থতার জন্য ছুটি নিতে শুরু করেন কেবিন ক্রুরা। এরপর মোবাইল ফোন বন্ধ করে রাখেন তারা। টাটা গ্রুপের মালিকানাধীন এয়ারলাইন্সে নতুন নিয়ম কানুনের প্রতিবাদ জানিয়ে আসছিলেন কর্মীরা। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। যশোরে ধান রোপণ, কর্তন ও মাড়াইয়ে শতভাগ আধুনিক যন্ত্র ব্যবহার করে সাফল্য পেয়েছেন চৌগাছার চাষিরা। প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে সমলয় পদ্ধতি ও আধুনিক যন্ত্রের সাহায্যে বোরো ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন তারা। এবার প্রকৃতি সংবাদ। অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে নিচে নেমে গেছে ঝিনাইদহের ভূগর্ভস্থ পানির স্তর। এতে অকেজো হয়ে পড়েছে শত শত নলকূপ। পানির তীব্র সংকটে বিপর্যস্ত জনজীবন। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও নদী খালবিল ভরাট হয়ে যাওয়ায় এই সংকটের সৃষ্টি বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।